নতুন আরেকটি টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমরা মনে করি বাংলা লেখার সময় এমন কিছু যুক্তাক্ষর আমরা ব্যবহার করি যেগুলো সম্পর্কে সঠিক তথ্য আমাদের জানা দরকার। আমি আজকের টিউটোরিয়ালে তেমনি একটি যুক্ত বর্ণ ক্ষীয় নিয়ে আলোচনা করব। আমরা জানি ক এবং মূর্ধন্যস্বকে যুক্ত করে ক্ষীয় গঠিত হয়। তাহলে আজকে আমরা এই ক্ষীয় নিয়ে অনেকগুলো শব্দের সাথে পরিচিত হব। এই শব্দগুলো যদি আমরা মনে রাখি এবং যুক্ত বর্ণগুলো মনে রাখি, তাহলে ক্ষীয় দ্বারা যে শব্দ থাকবে, যুক্তাক্ষর থাকবে, আমাদের আর কোনোদিন সমস্যা হবে না। দেখি আমরা আসলে কি আলোচনা করতে যাচ্ছি। যে আমরা জানি বাংলা একাডেমির ব্যবহারিক বাংলা অভিধানের সর্বশেষ সংস্করণে ক্ষীয় যুক্তাক্ষর সম্বন্ধে বলা হচ্ছে যে ক এবং মূর্ধন্যস্ব বর্ণ দুটির যুক্তরূপ। ক্ষীয়টা হচ্ছে ক এবং মূর্ধন্যস্ব বর্ণ দুটির যুক্তরূপ। এর উচ্চারণ ক্ষীয় হলেও শব্দের মধ্যে এর উচ্চারণ দুই ধরনের বা দুই রকম। যেমন আমরা অনেক সময় দেখতে পাবো ক্ষীয় এর উচ্চারণ খ রূপে হয়। কি রূপে হয়? খ রূপে। এবং আবার কখনো কখনো দেখব কক এর মতো উচ্চারিত হয়। তাহলে এখানে দেখি আমরা কি বলেছি, যে শব্দের আদিতে খ রূপে, যেমন আমরা কয়েকটা শব্দ দিয়েছি, ক্ষমা, ক্ষয়, ক্ষীণ। এই যে শব্দগুলো উচ্চারণ করলাম, শব্দগুলো উচ্চারণ করার সময় আমি ক্ষীয়টাকে কিভাবে উচ্চারণ করেছি? খ রূপে উচ্চারণ করেছি। খ রূপে উচ্চারণ করেছি। আবার যখন শব্দের মধ্যে বা শেষে এর উচ্চারণ করব, তখন উচ্চারণটা আমরা কার মতো হবে বলেছি? ক খের মতো। তাহলে আমরা দেখি কয়েকটা শব্দের সাথে পরিচিত, যেমন দক্ষ। এই যে দক্ষ, কক এর শব্দটির মতো উচ্চারিত হয়েছে। লক্ষণ, রুক্ষ। এই যে উচ্চারণগুলো আমরা করলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্ষীয় এর উচ্চারণটা জায়গা ভেদে, শব্দের স্থান ভেদে খ এর মতো উচ্চারিত হতে পারে, আবার ক এর মতো উচ্চারিত হতে পারে। তাহলে আমরা এটা মনে রাখবো, ক্ষীয় মানে কি? ক্ষীয় মানে হচ্ছে ক এবং মূর্ধন্যস্ব বর্ণ দুটির যুক্তরূপ। এই ক্ষীয় নিয়ে আমি 6টা শব্দ দেখিয়েছি। যে শব্দগুলো দেখিয়েছি এর বাইরে ক্ষীয় দিয়ে আর কোনো যুক্ত বর্ণ থাকার কথা নয়। তাহলে আমরা দেখি যে আজকের যে এই যে শব্দগুলো এবং যুক্ত বর্ণগুলো কিভাবে ভেঙে আমরা লিখতে পারবো। প্রথমেই আমরা যে শব্দটা দিয়েছি পক্ষ, পক্ষ, এই যে আমরা ক এর মতো উচ্চারণ করেছি। তাহলে আমরা জানি এখানে সরাসরি কি বসেছে? ক্ষীয় অক্ষরটা বসেছে। তাহলে ক্ষীয়টা যেহেতু বসেছে, তাহলে আমরা জানি ক এবং মূর্ধন্যস্ব যুক্তাক্ষর। ক এবং মূর্ধন্যস্বকে যুক্ত করে ক্ষীয় গঠিত হয়। তাহলে এইটা আমাদের সমস্যা হওয়ার কথা নয়। পরবর্তী শব্দটার সাথে আমরা পরিচিত হই, যেমন তীক্ষ্ণ শব্দটা দিলাম। দেখো, এখানে আমরা বলেছিলাম যে শব্দের আদিতে খ রূপে উচ্চারিত হয়, কিন্তু মাঝে মধ্যে আমরা শব্দের মধ্যেও পেতে পারি এটা। আসলে শব্দ উচ্চারণ করলে আমরা অনেক সময় অনেক কিছু দেখতে পাই। যেমন আমি তীক্ষ্ণ উচ্চারণটা করেছি, তীক্ষ্ণ উচ্চারণটা খ এর মতো উচ্চারিত হয়েছে। তাহলে এটাকে আমরা জানি তীক্ষ্ণ। ক্ষীয় এর সাথে কে আছে? ন আছে। কোন ন আছে? মূর্ধন্য আছে। তাহলে আমরা দেখি যে এই যুক্তাক্ষরটাকে কিভাবে ভেঙে লিখবো। ক্ষীয় নয় মানে ক যোগ মূর্ধন্যস্ব যোগ মূর্ধন্য। তাহলে আমরা এই বানানটা, এই শব্দটা পেয়ে গেলাম। কি পেয়ে গেলাম? তীক্ষ্ণ। তীক্ষ্ণ এর যে যুক্ত বর্ণটা আমরা পেলাম ক যোগ মূর্ধন্যস্ব যোগ মূর্ধন্য। তারপর আরেকটি শব্দের সাথে আমরা পরিচিত হই, লক্ষ্মী। আমরা এই উচ্চারণটা লক্ষ্মী, এই উচ্চারণটাকে যদি আমরা এইভাবে করে ফেলি, লক্ষ্মী, এইভাবে যদি মনে রাখি, তাহলে আসলে এই যুক্তাক্ষরটা আমাদের আর ভুল হওয়ার কথা নয়। তাহলে আমরা জানি ক্ষীয় মানে কি? ক যোগ মূর্ধন্যস্ব। তারপর কি লাগবে? লক্ষ্মী। যেহেতু ম এর উচ্চারণ আসছে, তাহলে আমরা ম দিব। তাহলে এই যুক্তাক্ষরটাকে ভেঙে আমরা কিভাবে লিখতে পারি? ক যোগ মূর্ধন্যস্ব যোগ ম। তাহলে আমরা পেয়ে গেলাম 3টা শব্দের সাথে ক্ষীয় এর ব্যবহার, এবং আরো 3টা শব্দের সাথে আমি ক্ষীয় এর ব্যবহার দেখিয়েছি। এর বাইরে ক্ষীয় দিয়ে আর যুক্ত বর্ণ থাকার কথা নয়। তাহলে আমরা দেখি এই যে শব্দটা আমরা দেখলাম সৌখ্য। সৌখ্য, এখানেও আমরা দেখতে পাচ্ছি যে ক্ষীয়র সাথে কি আছে? ম আছে এবং একটা জ ফলা আছে।
তাহলে আমরা দেখি এই যুক্তবর্ণটাকে ভেঙে আমরা লিখি। কিভাবে লিখতে পারি? যে ক্ষিয়, যেহেতু আমরা জানি ক যোগ মূর্ধন্য ষ, প্রত্যেকটার ক্ষেত্রে ক্ষিয় মানেই ক যোগ মূর্ধন্য ষ লিখবো। তারপর দেখবো আমাদের কি আছে, এখানে ম আছে, তাহলে ম দিব। এবং আমরা জানি ব্যঞ্জন বর্ণের সাথে অন্তস্থ জ যুক্ত হলে তা জফলা হয়ে যায়। তাহলে আমরা এখানে কি দিব? যে ক্ষিয়য় ময় জফলা। তাহলে ক্ষিয়য় ময় জফলাটা কিভাবে হবে? ক যোগ মূর্ধন্য ষ যোগ ম যোগ অন্তস্থ জ। তাহলে আমাদের কি হয়ে গেল? সূক্ষ্ম বানানের খ হয়ে গেল। সূক্ষ্ম বানানের যুক্তবর্ণটা আমরা ভেঙে লিখে ফেললাম। কি লিখে ফেললাম? ক্ষিয় এর সাথে ম যোগ জফলা, অর্থাৎ তাহলে ক্ষিয় এর শব্দটাকে ভাঙলাম কি? ক যোগ মূর্ধন্য ষ, তারপর কি আসলো? ম যোগ অন্তস্থ জ। অন্তস্থ জ মানে কি? জফলা। তাহলে আমরা পেয়ে গেলাম সূক্ষ্ম বানানের খ। তারপর আমরা আরেকটা শব্দের সাথে পরিচিত হই, লক্ষ্য বানানটা। লক্ষ্য, এখানে আমরা কিসের উচ্চারণ হয়েছে? কখের উচ্চারণ হয়েছে। দেখতে পাচ্ছি যে যেহেতু কিও এর সাথে জফলা আছে, আমরা আগে বলেছি যে জফলা আমরা পাই কিভাবে? যদি কোনো ব্যঞ্জন বর্ণের সাথে অন্তস্থ জ যুক্ত হয় তাহলেই জফলা পাই যায়। তাহলে আমরা এটাকে ভেঙে কিভাবে লিখতে পারি? ক যোগ মূর্ধন্য ষ যোগ অন্তস্থ জ। তাহলে কি হয়ে গেল? লক্ষ্যের খ হয়ে গেল। আমি সবগুলো ক্ষিয় দ্বারা যে যুক্ত বর্ণগুলো আছে আমি তুলে ধরার চেষ্টা করেছি, যাতে আমরা ক্ষিয় এর যুক্ত বর্ণগুলো জেনে যেতে পারি। তাহলে আমরা দেখতেছি এখানে কি লেখা আছে? ইক্ষাক্কু। আমরা দেখতে পাচ্ছি যে ক্ষিয় এর সাথে একটা ব আছে। তাহলে ক্ষিয় মানে কি? আমরা এই যুক্ত বর্ণটাকে এইভাবে লিখলাম। লেখার পর ক্ষিয় মানে কি? ক যোগ মূর্ধন্য ষ। তারপর এটা কি লাগবে? ব লাগবে। তাহলেই আমরা ইক্ষাক্কু বানানের যে যুক্ত বর্ণটা আমরা পেয়ে গেলাম। আশা করি আজকের যে আমি টিউটোরিয়ালটি উপস্থাপন করার চেষ্টা করেছি বা জানানোর চেষ্টা করেছি, যদি আমরা এই শব্দগুলো মনে রেখে দিই তাহলেই আমরা এই যুক্ত বর্ণগুলো ভেঙে লিখতে পারবো। আমরা অনেক সময় যারা কম্পিউটারে কাজ করি অনেক সমস্যায় পড়ি যে যুক্ত বর্ণগুলো লিখতে গেলে। আমি আরো যুক্ত বর্ণ এইভাবে এক একটা যুক্ত বর্ণ মাঝে মধ্যে টিউটোরিয়াল আকারে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা আবার একটু জেনে নিই। ক্ষিয় এর বাংলা উচ্চারণ খ বা ক খের মতো হয়ে থাকে। যদি আমার এই টিউটোরিয়ালগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ।